বলছেন জমিদাতারা স্পষ্টভাবে আমরা 200 ভাগ চাই যে এখানে ফেন্সিং হোক। আমরা জমি দিতে চাই, রাজ্য সরকার জমি নিতে চায় না। রাজ্য সরকার কেন জমি নিতে চায় না? রাজ্য সরকার কেন চায় ফেন্সিং না হোক? প্রশ্ন থাকছে কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। তারপরেই যাচ্ছে হাই ভোল্টেজ ডিবেটে ফেরত। এই মুহূর্তে দ্বিতীয় অগ্নিবাণ প্রশ্ন করছি কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। জমি অধিগ্রহণে আর্থিক জট, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত ষড়যন্ত্র? ঝন্টু বড়াইক উত্তর। দেখো, দেশের সুরক্ষা নিয়ে একটা ভাইটাল আলোচনা। আশা করছি আমরা এখানে চিৎকার চেঁচামেচি কেউ করব না, কারণ আমরা কেউ এখানকার বাংলাদেশের বা পাকিস্তানের নাগরিক নই, আমরা ভারতীয় নাগরিক। দেখো আইন কি বলছে। 2013 সালের জমি অধিগ্রহণ আইনটার 40 নম্বর প্যারাটা আমি পড়ছিলাম, সেখানে বলা আছে দেশের স্বার্থে এমার্জেন্সি সুরক্ষার খাতিরে জমি অধিগ্রহণ করতে গেলে কালেক্টর সরাসরি সেই সরকারের পারমিশন ছাড়াই জমি নিতে পারে। এক্ষেত্রে মালিকের পারমিশনের জায়গাটাও নেই দেশের স্বার্থে। আমি বলছি কোট করছি 40 নম্বর ধারা। এবার কোর্টে ওই ধারাটা নিয়ে বিচারপতি কিন্তু 2রা এপ্রিলের মধ্যে হলফনামা চেয়েছেন, 31 তারিখের মধ্যে রাজ্যের জমি অধিগ্রহণ করতে বলছেন। প্রথম। দ্বিতীয়, 450 কিলোমিটার জমি এখনো স্টেট গভর্নমেন্ট দেয়নি, যার পুরো টাকাটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে ফেলেছে। তার মধ্যে নর্থ বেঙ্গলে আছে 10%-এর উপরে, মানে প্রায় 200 কিলোমিটার। আর তুমি যদি এদিকটা দেখো সাউথ ফ্রন্টিয়ারে, সেখানেও বিভৎস ব্যাপারটা। এবং চমকে যাবে, ভারত সরকার 11 বার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি করেছে জমি চাইছে, 11 বার, 11 টাইমস। এমনকি 2023 সালে 12ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে মামলাটা উঠলো। ভাবতে পারছো, দেশের সুরক্ষার প্রশ্নে সুপ্রিম কোর্টে মামলা করতে হচ্ছে জমি চাইছে। কার বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে নয়, এ রাজ্যের কসি ফেডারেল স্ট্রাকচার একটা স্টেটের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টকে যেতে হচ্ছে। সুপ্রিম কোর্টে জমি দিচ্ছে না। সুপ্রিম কোর্টে তৎকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা পরিষ্কার জানালেন, রাজ্য সীমান্তে দেশের সুরক্ষার প্রশ্নে জমি নীতি সহজ করার পরিবর্তে দিন দিন এমন কঠিন করে ফেলেছে, জমি চাওয়া তো দূরস্থ, জমি দিচ্ছে না। এটা আমার কথা নয়। 12ই ডিসেম্বর 2023, গত বছর জুন মাসে নবান্ন একটা চিঠি দিলেন যে জমি দাও, সম্ভবত বনগাঁর দিকে। আমি বলছি এই যে খেলাগুলো, এটার কারণ কি? এর কারণ 3-4 ধরনের। একটা ইকোনমিক্যাল সন্ত্রাস। দেখো ইন্টারন্যাশনাল নিয়ম কি বলছে? বর্ডারে 150 কিলোমিটার এপার ওপার কোনো কনস্ট্রাকশন তৈরি করা যাবে না। পশ্চিমবঙ্গে এপারে তুমি দেখিয়েছো নদিয়াতে একের পর এক কনস্ট্রাকশনে বেআইনি এই যে FICN, মানে ফেক ইন্ডিয়ান কারেন্সি তৈরির ফ্যাক্টরি, যেটা সুখদেবপুর মালদায়, যেখান থেকে ভারতে ফেন্সিং করতে গিয়ে বাধা দিয়েছিল, কারখানা তৈরি হয়েছে ভারতের ইকোনমিক্যাল সন্ত্রাস তৈরি করতে, বেআইনি জাল নোট তৈরি করে পাচার। এখানে তৃণমূলের এপারের নেতারাও তার ভাগ পায়। দ্বিতীয়, এই যে বেআইনি কাশির ওষুধ, 40 কোটি টাকা একটা ছোট্ট বর্ডার থেকে তৈরি ইয়ে করেছে, এর ভাগ এপারে তৃণমূলের নেতারা পায়। শুধু নয় ভাই, তৃতীয় রেহমানির সেই বিখ্যাত কথাটা মনে আছে? মমতা ব্যানার্জি এ রাজ্যের রহমানি বলেছিলেন পশ্চিমবঙ্গকে আলাদা করে দেব, মমতা ব্যানার্জি একটা শব্দ করেননি। চতুর্থ, ভারত সরকার একটা বেআইনি 19 সরকার কি বললো তার জন্য উত্তর দেয়নি। তার ইন্টারন্যাশনাল লজিক হচ্ছে ওই সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী বেআইনি। একটা বেআইনি সরকারকে একটা আইন মাফিক ডেমোক্রেটিক সরকার তার কথার কোন রকম স্টেটমেন্ট দিতে পারে না। এই কারণে ভারত সরকার চুপ ছিল। জেনে রাখো, এখানে পুরো বেঞ্চিংটা খোলার পিছনে তৃণমূলের কারণই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা নেই জমি কেনার, নাকি এটা ষড়যন্ত্র? ইচ্ছা করে জমি কেনা হচ্ছে না, আমি বুঝতে চাইছি। যখন মোহাম্মদ ইউনূস এখানে বাংলাদেশকে চালাচ্ছে, তখন এটা চুপ করে থাকার আমার কাছে চিঠি আছে, তখন সিকিউরিটি ব্যাপার তৎকালীন মনমোহন সিং সরকার তারা বলছে এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে মাত্র 3 বছরে কিছু বলবে না। 3 বছরে 5 গুণ জনসংখ্যা বেড়েছে বর্ডার এলাকায়। ধারাবি বস্তির চাইতেও বেশি জনসংখ্যা বেড়েছে এই বর্ডারগুলোয়। কথা বলি না। স্বপন বাবুর কাছে আবার যাব, উনি একদম বর্ডার এলাকার বিধায়ক, কনস্টিটিউয়েন্সি বিধায়ক। তার আগে আমি একটা বক্তব্য শোনাবো। বক্তব্যের আমি মালা গেঁথেছি আজকে। অনুপ্রবেশকারীরা কি বলছেন? অনুপ্রবেশ করেছেন তারা, তৃণমূল নেতারাই সাহায্য করেছে, শুনুন।
যেখানে আপনি ছিলেন কোন জায়গায় ছিলেন? ওটা আপনার সেক্টর সল্টলেক সেক্টর 5 ভোট থেকে সরকার বানিয়ে দিল ভোটার। ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে কি নাম? থাকবো বলে ডকুমেন্টসগুলো করেছিলাম, কিন্তু এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই। 4 বছর হয়েছে। এটা চণ্ডীদল হাসপাতালে পেতাম। কি সরকারি হ্যাঁ, সরকারি হাসপাতাল। ও পঞ্চায়েতের একটা লিখিত দিত। কবছর আগে এসেছিলেন? 3 বছর মনে হয়। ওই আসলাম, এখানে নাকি কাজ বাজ আছে, খেয়ে ফেরি বাঁচা যাবে। চোরাইতে দালাল দিয়ে পার হয়েছিল। দালাল দিয়ে পার হয়েছিল। কত টাকা নিয়েছিল তোমাদের থেকে তারা? ওই 12-13 হাজার টাকা নিয়েছিল। কাজ করতেন। কাজ ছাড়া 2 লাখ টাকা আসে। কত বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন? 7-8 বছর। কোন পথে এসেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। রাত্রি দালালের মাধ্যমে। মেয়ে কি সরকারি স্কুলে পড়ে? হ্যাঁ। স্বপন বাবু, আপনি একদম এমন একটা এলাকার বিধায়ক যেখানে অনেকটা এরিয়া জুড়ে বর্ডার রয়েছে, এটা কি খেলা চলছে? বলছে লোকাল তৃণমূল নেতা সাহায্য করেছে কাগজ করে দিতে, অন্যদিকে রত্না বিশ্বাস বলেন যে আপনারা চলে আসবেন, বাংলাদেশি যারা রয়েছেন লিংক করে দেবে জাকির দাস সবার সঙ্গে। এটা কি খেলা চলছে? আমাদের সুরক্ষাটা কি খেলার পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর দিন স্যার, স্বপন বাবু। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিল, সেটা ভারতবর্ষে তো হতে পারবে না। এই অনুপ্রবেশকারী ঢুকিয়ে বাংলাকে আলাদা রাষ্ট্র করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, আর তার দলের নেতারা সেইভাবে কাজ করছে। এটা ভারতবর্ষে কখনো সম্ভব হবে না, মুখ্যমন্ত্রীর জানা উচিত। আমি যতটা জানি 2216 কিলোমিটারের মধ্যে 569 কিলোমিটার ফেন্সিং বাকি আছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 মাসের মাথায় বিদায় নেবে, ভারতীয় জনতা পার্টি তারপরে 1 বছরের মধ্যে পুরো জমি অধিগ্রহণ করে পুরো ফেন্সিং করে দেখাবে। আর তৃণমূল কংগ্রেস দেখবে যারা অনুপ্রবেশকারী ঘটিয়েছে, যারা ডুপ্লিকেট কাগজ বানিয়ে দিয়েছে, তাদের জায়গা হবে জেলখানায়। আগামী দিনে আমরা দেখিয়ে ছাড়ব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।